প্রত্যেকটা জিনিসেরই একটা সিজন থাকে। গরমকালে আম পাকে, কাঁঠাল পাকে, শীতের সময়ে খেজুরের রস, সুমিষ্ট রস আমরা খেতে পারি। একটা সময় তুষারপাত হয়, যদিও বাংলাদেশে তুষারপাত হয় না। বৃষ্টির একটা সিজন থাকে, মাঝখানের আবহাওয়ার একটা সিজন থাকে, কুকুরেরও একটা সিজন থাকে। এই ব্যাপারগুলো আমরা দেখি। মানে আবার যদি আমরা ভালো আলোচনা করি, ভালো জিনিসের সিজন, পাড়া মহল্লায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা সিজন, অনুষ্ঠানের সিজন এটা শীতের সময় বেশ জমে। আবার ওয়াজ মাহফিলের সিজন আমরা দেখি শীতের সময় বেশ জমে। শীতের 2-3 মাসে ওয়াজের রীতিমতো মেলা বসে যায় এবং যারা ওয়াজি তারা এই সময়ে শিডিউল দিতে হিমশিম খান। যারা ওয়াজের নামে ব্যবসা করেন তারা হেলিকপ্টার চালিয়ে একদিনে 3-4-5টা ওয়াজ মাহফিল করেন এবং সেটা ওই সিজনাল চাপের কারণে। সিজনে বহু কিছু হয়, অফ সিজনে সবজির দামও বেড়ে যায়। একটা সিজনাল ফল আর একটা মানে সময়ে যদি অফ সিজনে আপনি খেতে চান অনেক বেশি টাকা দিয়ে সেটা খেতে হয়। হাঁসের দাম গরমকালে কমে যায়, শীতে যখন সিজন তখন হাঁসের দাম বেড়ে যায় এবং তখন চর্বিযুক্ত খুবই ভালো মানের হাঁস পাওয়া যায়। এত কথা কেন বলছি? বাংলাদেশের রাজনীতিতেও সিজনের ব্যাপারটা আমরা খুব ভালো করে লক্ষ্য করছে এবং বাংলাদেশের রাজনীতিতে প্রফেসর ইউনূসের আমলে সবথেকে বেশি আলোচিত সমালোচিত যে শব্দটা সেটা হচ্ছে মব। সেই মবেরও সিজনাল ব্যাপার এখন এসে গেছে, সেটা আমরা টের পাচ্ছি। অর্থাৎ সিজনে মব করা সহজ, অফ সিজনে মব করতে গেলে ভয় লাগে। তেমনই একটা কথা উঠে এসেছে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ থেকে এবং তার মুখ থেকে যখন এই কথাটা আমরা শুনতে পাচ্ছি তখন মনে হচ্ছে যে সত্যি সত্যিই মবের একটা সিজন আছে কিংবা ছিল। মবের সিজনটা আসলে কোন সিজন? কেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আমরা মানে মাঠে নেমে মব করতে পারবো না? নাসিরউদ্দিন পাটোয়ারি কি ভয় পাচ্ছেন এখন মব করতে? একটা সময় মবের রাজত্ব কায়েম করেছেন তারা এবং তাদের নেতৃত্বে, তাদের পৃষ্ঠপোষকতায় যে মব হয়েছে বাংলাদেশে, এখন সেই তিনিই বলছেন আমরা মাঠে নেমে মব করতে পারবো না। সেটা কি ভয়ে নাকি এখন সিজন নেই সেই কারণে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি ভেতরের প্রকৃত রহস্যটা কি বলতে চাইলেন তিনি। নিরপেক্ষ একেবারে মধ্য অবস্থায় থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আদতে ব্যাপারটা কি এবং পক্ষে বিপক্ষে যুক্তিটা কি আসতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারির কথা এবং মবের কথা, মবের সিজনের কথা। কখন সিজন, কখন অফ সিজন, কখন ডাল সিজন, এটা আমাদের খুবই মনোযোগ দিয়ে বুঝে উঠতে হবে। কি বলছেন তিনি? আজকের পত্রিকার এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তিনি বলছেন আমরা মাঠে গিয়ে মব করতে পারবো না। নাসিরউদ্দিন পাটোয়ারি মাঠে গিয়ে মব করতে কেন পারবেন না? প্রফেসর ইউনূসের আমলে তো মবকে পৃষ্ঠপোষকতা দিয়ে নিজেরা মব করে মবকে জাস্টিফিকেশন দিয়েছিলেন মানে আপনারা এবং আপনাদের অনুসারীরা। এখন তাহলে কি এমন পরিবেশ তৈরি হলো যে এখন মাঠে গিয়ে মব করতে পারবেন না এই কথা বলতে হচ্ছে? কেনই বা বলছেন? কি বলছেন তিনি? চলুন একটু জানি। পাটোয়ারি বলছেন এখন একটা নির্বাচিত সরকার রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন রয়েছে, তারা এখন দায়িত্ব নিয়েছে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোলের বিষয়। আমরা মাঠে নামলে সেটাকে বলবে মব। আমরা মাঠে গিয়ে মব করতে পারবো না। আপনারা মাঠে নামলে কেন মব বলবে? মানে আপনারা মাঠে তো আন্দোলন করতে পারেন, আন্দোলনকে কেন মব বলবে? তার মানে হচ্ছে যে মব ছাড়া মাথায় আর কিছুই আসে না। আপনাদের আন্দোলন মানেই হচ্ছে ধর মার কাট, এই তো। আপনাদের আন্দোলন মানেই হচ্ছে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধু যেখানে শুয়ে আছেন সেখানে গিয়ে বঙ্গবন্ধুর কবর রচনা করতে গিয়ে আর্মির এপিসিতে চড়ে পালিয়ে আসা। ব্যাপারটা তাই। মানে আপনারা সংঘাত ছাড়া, সংঘর্ষ ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারেন না রাজনীতিতে, সেটাই তো। তিনি কি বলছেন? আজকে চট্টগ্রামে এই কথা তিনি বলেছেন। চট্টগ্রামে নগরীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কর্মীদের মিছিল প্রসঙ্গে তিনি এক প্রশ্নের জবাবে এই কথা বলেছেন। অর্থাৎ বলছেন ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছে, তিনি কিন্তু সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নিচ্ছে না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করছে। শুধু মুসলিম পরিচয়ে ভারত থেকে 30 লাখ লোককে অবৈধ পথে বাংলাদেশে পাঠাচ্ছে তারা। সীমান্তে এখন তারা মানবতার জীবনযাপন করছে। এখানে 3টা পয়েন্ট। একটা হচ্ছে
ভারতে শেখ হাসিনা পালিয়ে আছে, সরকার আনতে পারছে না। ভাই, এই সরকারের সময় মানে বয়স তো মাত্র 3 মাস পেরিয়েছে। আপনার সরকার, আপনার প্রফেসর ইউনূস, আপনার বিশ্ববরেণ্য নোবেলজয়ী, আর সে তো 1.5 বছর, মানে তিনি তো 1.5 বছর ক্ষমতায় ছিলেন। তো 1.5 বছরের হাসিনাকে আপনি আনতে পারেননি কেন? 1.5 বছরে আপনি পারেননি, আর এই সরকার 3 মাস মাত্র অতিক্রম করলো। 3 মাসে আপনি বলছেন এই সরকার হাসিনাকে আনতে পারছে না, আনতে চাইছে না। এই ধরনের কথা বলার কি বাস্তবতা তৈরি হয়েছে? আপনি 1.5 বছরে পারেননি, এই সরকারকে 3 বছর দেন। 3 বছর দেওয়ার পরে তারপরে আপনি বলেন যে 1.5 বছর আমরা মাত্র সময় পেয়ে পারিনি। আপনি 3 বছর কাটালেন, তাও পারছেন না কেন? তখন প্রশ্ন করার আপনার অপশন তৈরি হবে। আপনি বলছেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতজানু নীতি অবলম্বন করছে বিএনপি। মানে তাহলে কি বিএনপিকে এটা করতে বলেন? আপনারা যেরকম ভারতের 7 সিস্টার্স আলাদা করতে চেয়েছেন, আপনার প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে প্রতিনিয়ত কথা বলেছেন, আপনার হাসনাত আবদুল্লাহরা 7 সিস্টার্স ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছেন, চিকেন নেক নিয়ে বাজে কথা বলেছেন, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতকে অশান্ত করে তোলার চেষ্টা করেছেন, ভারতকে ভেঙে ফেলার কথা বলেছেন, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেয়ার কথা বলেছেন, চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের অফিসে পাথর ছুঁড়ে মেরেছেন। এই কর্মকাণ্ডগুলো বিএনপিও করুক, এটাই কি মানে কি বলবো যে এটাই কি পররাষ্ট্রনীতি হওয়া উচিত? মানে যেটাকে আপনি নতজানু পররাষ্ট্রনীতি বলছেন, সেটা না করে আপনারা যেটা করেছেন সেটা করতে হবে। ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতে হবে। এই তো মানে কদিন আগে বেনাপোলে গিয়ে আপনি যে এরকম ধাক্কাটা খেলেন, বেনাপোলে আপনি কি জন্য গিয়েছিলেন? মানে ওই সীমান্তে গিয়ে এরকম উত্তেজনা তৈরি করা যে সীমান্তে বাহিনী চলে এসেছে, বাংলাদেশের বাহিনী চলে এসেছে যুদ্ধ করতে, এবার ভারত যেন যুদ্ধ করতে চলে আসে, ব্যাপারটা তাই। সেটাই অরিজিনাল পররাষ্ট্রনীতি। আর বিএনপি যেটা করছে সেটা নতজানু পররাষ্ট্রনীতি। 2 নাম্বার গেল। 3 নাম্বার, তিনি বলছেন যে 30 লক্ষ মুসলমানকে অবৈধভাবে বাংলাদেশে পাঠার পুশ ইন করার জন্য সীমান্তে জড়ো করেছে ভারত। এটা তাদের যে ওস্তাদ আসিফ নজরুলের ওই 21 লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করছে সেই তত্ত্বের মতো। উপদেষ্টা হওয়ার আগে এই তত্ত্ব তিনি দিয়েছিলেন, উপদেষ্টা হওয়ার পরে 1.5 বছরে 21 লাখ তো দূরের কথা, 21 জন অবৈধ ভারতীয় চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা তিনি নেননি। এবং তাকে একাধিকবার একাধিক প্ল্যাটফর্ম থেকে প্রশ্ন করা হয়েছে, তখন সেটার ভুলভাল উত্তর দিয়েছেন। বলেছেন আমরা যখন কথা বলি তখন অসচেতনভাবে অনেক সংখ্যা অনেক কথাই বলে ফেলি, সেটা তোর ক্যালকুলেটরে হিসাব করে আমরা বলি না। কত বড় বাটপার হলে এই ধরনের কথা বলতে পারে? আরেকটা দেশের সঙ্গে সার্বভৌমত্ব প্রশ্ন এবং যুদ্ধ লাগার মতো কথা বলে তিনি বললেন যে ক্যালকুলেটরে হিসাব করে তো আর কথা বলি না। ওই একই ধরনের বক্তব্য হচ্ছে এই 30 লাখ ভারতীয় অবৈধভাবে সীমান্তে তারা জড়ো করেছে বাংলাদেশে পুশব্যাক করার জন্য। এর চাইতে ডাহা মিথ্যা কথা আর হতে পারে না। এই কথাগুলোই হচ্ছে যুদ্ধ বাঁধানোর কথা। আমরা ভারতীয় সীমান্তে ওই 0 পয়েন্টে 10 জন, 15 জন, 20 জন, 30 জন এরকম জটলা হতে দেখেছি গত কয়েক দিনে, এবং তারা পরবর্তীতে সেগুলো ফিরিয়েও নিয়েছে। 30 লাখ তিনি কোথায় পেলেন? যদি বলতেন যে 300, 3000, তাও ব্যাপারটা মানে একটা কি বলবো যে প্রাসঙ্গিক থাকতে পারতো, প্রাসঙ্গিকতার কাছাকাছি থাকতে পারতো। বলছেন 30 লাখ। যেমন করে তাদের বিভিন্ন গুরুরা যারা তাদের আইডিওলজি প্রচার করে, তারা আমাদের 71-এর 30 লাখ শহীদের অস্তিত্ব স্বীকার করতে চায় না। তারা বলে 3 লাখকে বঙ্গবন্ধু ভুলে 30 লাখ বলেছিলেন। যারা বলে বিজয় দিবস 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস না, ওই একই বয়ান, একই কথা, একই রকমের ঢং, সব কিছু আমরা দেখতে পাচ্ছি এদের রাজনীতির মধ্যে। তিনি বলছেন যে জিয়াউর রহমানের শাসন আমলে সীমান্তের ওপার থেকে জিয়াউর রহমানকে ডিস্টার্ব করেছিল, ভালো কথা। একই ধারাবাহিকতায় শেখ হাসিনা ওপার থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে। মানে শেখ হাসিনা ভারতে এতই শক্তিশালী, শেখ হাসিনার আওয়ামী লীগ ভারতে এতই শক্তিশালী যে ওই পারে আওয়ামী লীগ আন্দোলন শুরু করছে, ওই পার থেকে আওয়ামী লীগ মিছিল করতে করতে বাংলা মোটর এনসিপি কার্যালয় পর্যন্ত আসবে, এসে এদেরকে পাকড়াও করবে। ব্যাপারটা এরকম। মানে হাস্যকর কথা বলারও তো একটা লিমিট থাকে রে ভাই। এত হাস্যকর কথা বললে তো নিজেকে অনেক বেশি হাস্যকর হিসেবে বারবার উদাহরণ তৈরি করবেন, এবং যে পর্যায়ে আপনি নিজে গিয়েছেন হাস্যকর পর্যায়ে, আর নিচে নামার সম্ভাবনা নেই। কিন্তু প্রতিনিয়ত এই টোটকাগুলো ছেড়ে আপনি নিজেকে মানে অবিরাম হাস্যকর একটা ক্যারেক্টার হিসেবে জাহির করার যে চেষ্টা করছেন, এই চেষ্টা থেকে আমার মনে হয় যে ফিরে আসা উচিত। কারণ আপনার মধ্যে রাজনীতির একটা সম্ভাবনা মানুষ দেখে
দেখেছিল, সেই সম্ভাবনাটা মানুষ ভালোবেসে ওন করতে চেয়েছিল। কিন্তু আপনি বিশেষ করে বিগত নির্বাচন থেকে এই মির্জা আব্বাসকে কেন্দ্র করে যে সকল ফালতু, ফাউল, অশ্লীল, কুরুচিপূর্ণ কথাবার্তা এবং বিহেভ করেছেন, তারপর থেকে যেটা চলমান আছে এখন পর্যন্ত, যেটার প্রতিক্রিয়া আমরা দেখছি, কখনো ঝিনাইদহ, কখনো বেনাপোল সীমান্তে, এই ব্যাপারগুলো দেখছি। এই ব্যাপারগুলো কিন্তু আপনি নিজে ওয়েলকাম করে নিচ্ছেন। এই এই মানে অযথা কথা থেকে আমার মনে হয় বিরত থাকতে হবে। এবার আসি মূল কথায়। তিনি বলছেন যে আমরা তো মাঠে নেমে মব করতে পারবো না। কেন পারবেন না? আপনাদের নামলেই ওটা মব হবে কেন? এটা একটা প্রশ্ন, সেই প্রশ্নকে সাইড করে রাখলাম। আপনি মাঠে নেমে মব করতে পারবেন না, এই কথা কেন বলছেন? এটা অসহায়ের উক্তি আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি এটা স্পষ্ট প্রতীয়মান করতে চেয়েছেন যে এখন মবের সিজন চলছে না। ওই যে মানে কার্তিক মাসের যে ব্যাপারটা বাংলা সমাজে খুবই প্রচলিত, সেই মবের কার্তিক মাসটা আসলে এখন চলছে না। মবের কার্তিক মাসটা ছিল হচ্ছে প্রফেসর ইউনূসের 1.5 বছরে, যখন আপনারা যা ইচ্ছা তাই করতে পেরেছেন। মব করলে সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছেন। মব করেছেন আপনারা, যারা মবে আক্রান্ত হয়েছে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছেন। মববাজদের কোনো ধরনের কোনো শাস্তি হয়নি। এখন আর কার্তিক মাসটা চলছে না সেহেতু আপনারা মাঠে নেমে মব করলে মব যাদের উপরে করছেন তারা আক্রান্ত হবে কিংবা তারা কারাগারে যাওয়ার পরিবর্তে আপনারা বিচারের মুখোমুখি হতে পারেন। এই ভয় আপনাদের জেকে বসেছে। আপনাদের এই ভয়টা জেকে বসেছে যে প্রফেসর ইউনূস আপনাদেরকে যেভাবে মববাজির পরেও শেল্টার দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে, বর্তমান সরকার সেটা করবে না। তার মানে মবের কার্তিক মাসটা হচ্ছে প্রফেসর ইউনূসের 1.5 বছর, তাই তো? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, আপনার উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের।